আসসালামু আলাইকুম। শুরু করছি রোদ্দুর এবং তুমি। পর্ব সংখ্যা ৪। লেখনী ফারহানা চৌধুরী, ভয়েসে সুমাইয়া ইসলাম। অরু আর শুভ্র যখন বাড়ি পৌঁছালো তখন দুপুর হয়েছে। অরু সারা রাস্তা কথা পর্যন্ত বলেনি শুভ্রর সাথে। অবশ্য এমনিতেও বলে না। শুভ্র গাড়ি থামালে অরু গটগট করে নেমে চলে গিয়েছে। শুভ্রও পিছু পিছু এলো। ফ্ল্যাটের দরজা খুলে দিলে অরু ভেতরে ঢুকে গেল। নিজের ঘরে গিয়ে দরজা আটকে গলার স্কার্ফটা খুলে বিছানায় ছুঁড়ে মারলো। মাথা চেপে বসলো বিছানায়। এই শুভ্র নামক প্রাণীটা প্রচন্ড বিরক্তিকর তার কাছে। প্রচন্ড। সে কি করে এতগুলো দিন কাটাবে এটা ভেবেই কতগুলো প্রলম্বিত শ্বাস ফেললো। ওর সময় নিয়ে নিজের রাগ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলো। এরপর উঠে গিয়ে কাবার্ডের কাছে দাঁড়ালো। কাবার্ড থেকে একটা টি শার্ট আর প্লাজো বের করলো। বাসায় পরার জন্য সাধারণত যা কমফোর্টেবল। অরু ঠিক করলো গরম পানিতে লম্বা একটা শাওয়ার নেবে। সে ঘরের অ্যাটাচ বাথরুমে চলে গেল। গোসল করে বের হলো চুল মুছতে মুছতে। তোয়ালে ব্যালকনিতে মেলে দিতে গেল। সেখানে দড়ির মতো একটা কিছু টানানো। নিচ থেকে কি অদ্ভুত লাগবে এখানে জামা কাপড় শুকাতে দিলে। ওরও তবুও তোয়ালে মেলে দিল। মাঝে মধ্যে কিছু জিনিস অদ্ভুত লাগা খারাপ না। তোয়ালে মেলেও দাঁড়িয়ে রইল ব্যালকনিতে অনেকক্ষণ। এখান থেকে ভিউটা সুন্দর, ওর পছন্দ হলো। কিছু একটা ভেবে ঘর থেকে ফোনটা নিয়ে এলো। কয়েকটি ছবি তুললো বাইরে। ক্যামেরা ঘুরিয়ে পাশে আনতেই থেমে গেল। স্ক্রিনের ভেতর থেকে বাদর দেখে ভ্রু কুঁচকে এলো। হাসি হাসি মুখ দুঃখে ভরে উঠলো। ফোন নামিয়ে দেখলো পাশে বারান্দায় শুভ্র দাঁড়িয়ে। কার সাথে হেসে হেসে ফোনে কথা বলছে। সে মুখ কুঁচকে ভিতরে চলে এলো। এ নতুন না, এখানে এসেছে গতকাল। এর মধ্যে যখনই শুভ্র নামক প্রাণীটি তার সামনে পড়েছে তখনই অরু তাকে কথা বলতে দেখেছে। অরুর ধারণা মতে শুভ্র ২৪ ঘন্টা ৩২ ঘন্টাই ফোনে বকবক করে। এত বকবক তো মানুষ প্রেমিকার সাথে লুতুপুতু করেও বলে না। তাও যদি কোনো ভালো কথা হতো। সারাক্ষণ অফিসের কাজবাজ নিয়ে বকবক করে। কিছুক্ষণ পর পর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফোন দিয়ে দিয়ে এক একটা কথা বলে। আর সেও তাদের পিছনে লেগে পড়ে। এই তো গতকালকে অরু ঘর থেকে বেরিয়েছিল পানি খেতে। সে যখন ড্রয়িং রুমে গেল দেখলো সেখানে শুভ্র বসা, কোলে ল্যাপটপ, সামনে টেবিল সহ সোফা জুড়ে কিছু ফাইল ছড়িয়ে রয়েছে। খুব মনোযোগ সহকারে ফাইল ঘেঁটে কিবোর্ড চেপে যাচ্ছে অভ্যাসগত দক্ষ দ্রুত হাতে। অরু তাকে দেখে ভ্রু কুঁচকে চেয়েছিল। যদিও অরুকে তখনও সে দেখেনি। তার দিকে অদ্ভুত রকম ভ্রু কুঁচকে চেয়ে ঘরে ফিরে এসেছে। লোকটাকে তার যেই পরিমাণের অপছন্দ তাতে তাকে দেখে পানি খাওয়ার ইচ্ছে চলে গিয়েছে। অরুর দরজায় নক হলো। অরু ভ্রু কুঁচকায়। ফোন রেখে উঠে গিয়ে দরজা খুলে দেখে শুভ্র দাঁড়িয়ে। অরুকে দেখে অপ্রস্তুত গলায় বলল, লাঞ্চ করবে না? টেবিলে খাবার বেড়ে রেখেছি, খেতে এসো। অরু তার দিকে চেয়ে তীক্ষ্ণ স্বরে বলল, খাবো না আমি। শুভ্র ভ্রু কুঁচকে তাকায়। কেন? খিদে নেই। সকালে তো ঠিক করে খাওনি, খিদে থাকবে না কেন তাহলে? অরু ভ্রু কুঁচকায়। এত খেয়াল কেন রাখছে তার? আজব ব্যাপার স্যাপার। ওকে তো তার পছন্দই না। তবে এত আদর যত্নের কারণ কি? এই লোক নিজের স্বার্থ ছাড়া কিছু করেছে নাকি? বিয়েটাও তো নিজের স্বার্থের জন্যই করেছিল। রাগে বিরক্তিতে অরুর জিহ্বা তেতো হয়ে এলো। এতক্ষণ অপ্রস্তুত বোধ করছিল শুভ্র। অরুর কুঁচকে আসা মুখ চোখ দেখে এবার আরো বেশি অপ্রস্তুত বোধ করলো। এত কথা না বলে খেতে এসো, আমার খিদে পেয়েছে। বলেই শুভ্র চলে গেল ডাইনিং এর দিকে। অরু ক্ষেপে গেল। লোকটা নিজেকে হনু মনে করে। কি না কি যেন সে করে ফেলেছে। অরু রেগে তার পিছু পিছু ডাইনিং মধ্যে চলে এলো। শুভ্র টেবিলে খাবার সাজাচ্ছে। অরু রেগে মেগে তার পিছে এসে দাঁড়িয়ে বলল, আপনার সমস্যাটা কি? হ্যাঁ, এত সব কেন করছেন? আঙ্কেল আন্টি আব্বু আম্মু ওনাদের দেখাতে চান আপনি আমার খুব যত্ন আত্তি করছেন? আপনি ঠিক আর আমি ভুল? আপনাকে বিয়ে না করলে আমার জীবন নষ্ট হয়ে যেত? এমন জামাই পাওয়া ৭ জন্মের কপাল, এসব বোঝাতে চাচ্ছেন আপনি? শুভ্র আচমকা পিছনে ফিরে ভ্রু কুঁচকে তাকালো। ওর থতমত খেয়ে গেল। শুভ্র বলল, আমি এসব কখন বললাম? তুমিই তো সব বলছো। এখন নিজে থেকে যদি তুমি সব মেনে নাও তবে সেটা কি আমার দোষ? আমাকে এসব কেন বলছো? আপনার কোনো দোষ নেই। আপনি সাধু, নিজেকে নির্দোষ ভাবেন। নিজেকে নির্দোষ না ভাবার মতো আমি কিছু করেছি বলে তো আমার মনে হয় না। শুধু শুধু সেটা ঝগড়া করার মানে কি? ওর হতবাক হয়েছে চাই। এত কিছু করেও নিজেকে ঠিক ভাবে এলো।
এতটা খারাপ কে কি করে হয়? ওর কেমন যে লাগলো তা বলার বাইরে। তার রাগে গা রিরি করছে। সে এগিয়ে এসে শুভ্রের মুখোমুখি হয়ে দাঁড়ালো। শুভ্র তখনও নির্লিপ্ত চোখে চেয়ে ওর তীব্র ঘৃণা নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আপনি আমার সাথে যা যা করেছেন না শুভ্র, আই সোয়্যার আমি আপনাকে কখনো ক্ষমা করব না, মরে গেলেও না। এই বিয়ে মানা তো আরো দূরের ব্যাপার। এসব আদিক্ষেতা দেখিয়ে ভাববেন না খুব বড় কিছু করে ফেলেছেন। আমার আপনাকে একদমই পছন্দ নয়। শুভ্রর মাঝে বিশেষ ভাবাবেগ যে দেখা গেল তাও না। শুভ্র বিশেষ ভ্রুক্ষেপ না দেখিয়ে গম্ভীর গলায় বলল, শেষ? কথা শেষ নাকি বাকি আছে এখনো? শেষ হলে প্লিজ খেতে বসো, না হলে খেও না। তবে এসব কথা বলে ঘ্যান ঘ্যান করো না, আমার মোটেও ভালো লাগছে না ওরও। সে চলে গেল, ফেলে গেল ভঙ্গুর একটা মেয়েকে, যে এতগুলো বছর এতটা যন্ত্রণা নিয়ে বেঁচেছিল, পাড়া মহল্লায় যার বদনাম রটেছিল। রাস্তায় হাঁটতে গেলে লোকের কত কি কথা শুনতে হতো, সেগুলো আজও কানে বাজে তার। লোকে আঙুল তুলে তাকে দেখিয়ে বলতো, ওই তো দেখ ওরু যাচ্ছে, ওরই না জামাই বিয়ার দিন রাইখা চলে গেছিল। আরে হ্যাঁ, বেচারি কয়দিনও সংসার করতে পারলো না, তার আগেই স্বামী চলে গেল। কোনো সমস্যা টমস্যা ছিল নাকি মেয়ে? ওরও মাঝে মধ্যে মরে যেতে মন চাইতো। মনে হতো এমন জীবনের দরকার কি তার, বাবা কেন এমন করেছিল তার সাথে। ওরও নির্জীব হয়ে দেখলো শুভ্রকে, অপমানে চোখে জল জমলো। ওরও আর দাঁড়াতে পারলো না সেখানে, ছুটে ঘরে চলে এলো। শুভ্র এমন ছোটাছুটি দেখে কিছু বলল না। ওরও দরজা লাগিয়ে বিছানায় বসে পড়লো। আচমকা শব্দ করে কেঁদে উঠলো, কান্নার আওয়াজ যেন বাইরে না যায়। মুখ চেপে ধরলো। এমন লোকের সাথে সে কি করে থাকবে? মন মানসিকতা আরো কারো এমন কি করে হয়? ওর মরে যাচ্ছে। কত আশা ছিল তার বিয়ে নিয়ে, সব ভেঙে গিয়েছে। তার জীবন ধ্বংস করছে তার বাবা মা, আঙ্কেল আন্টি। আর এখনো করে যাচ্ছে শুভ্র। সে তাদের কখনো ক্ষমা করবে না, কখনো না। আচ্ছা, তার কি মরে যাওয়া উচিত? এত কিছু পরেও সে বেঁচে আছে কি করে? হাজারো বাজে চিন্তা আসছে মাথায়। তখন ফোন বাজলো তার। ওর কান্না থেমেছে তখন। সে ফোন হাতে নিয়ে দেখলো আননোন নাম্বার। গলা পরিষ্কার করে কল রিসিভ করে কানে ফোন ঠেকালো। হ্যালো। ওপাশ থেকে পরিচিত গলা এলো। অরু, মা আমার, কেমন আছিস সোনা?